আপনারা এই আলোচনাটা আপনারা তুললেন কেন মনিয়াপা? আপনারা কি ইলেকশন চান না, ভয় পান ইলেকশনে যাইতে? আমরা ভয় পাবো, আপনি কি এটা বলতে পারেন? তখন বিএনপি সংস্কারের এগেইনস্টে এতভাবে দাঁড়াইলো, মনে হচ্ছে সংস্কার করলে বিএনপি দলটাই থাকবে না। এটা কিরকম? আমি তো মানে সংস্কার মানি না, তোমরা সংস্কার করে গিয়ে উঠাই দিব। আপনি আসলে একমত হন নাই, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে কিনা পরবর্তীকালে, এগুলি আপনাদের কোনোভাবেই আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না। আপনারা বললেই পারতেন যে আমরা এগুলি মানি, সংস্কার করে ফেলো, 1 মাসের মধ্যে সংস্কার হয়ে যেত, 2 মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত। আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বলে, তাই না? আমি বলতে পারি, আমি একটা কথা বলি, বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেখানে সংস্কার কমিশন বলেছেন যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে 2বারের বেশি কেউ থাকতে পারবে না। তার মানে একাধারে বেশিবার কিন্তু থাকতে পারবে, এটা হচ্ছে বিএনপির অবস্থান। আমার প্রশ্ন, বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে 2বারের বেশি একটা লোককে, মনিয়াপাকে কেন 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে? প্রধানমন্ত্রী হয় না। বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে। আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার 100 ভাগের একবার বাংলাদেশে কেউ হয় নাই। এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির, এইটার কারণটা কি? মানে বিএনপি কে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো? এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই। এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল, নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে। এই যে হাসিনা কিভাবে এই 3টা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল। বিএনপি 31 দফার বাইরে গিয়ে বিএনপি যদি 31 দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে, আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না। আমরা বিএনপি কে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি 15 বছর। 15 বছরের মধ্যে 2014 থেকে বা 2013 নির্বাচনের সময় থেকে, যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন করতে হবে। এই একটাই দাবি। শেখ হাসিনা তার পদে থেকে নির্বাচন করতে পারবেন না। এখন শেখ হাসিনা পদে নাই, লেভেল প্লেইং ফিল্ড চেয়েছিল বিএনপি, লেভেল প্লেইং ফিল্ড। এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই, একটা শেখ হাসিনা ক্ষমতায়, আমি লেভেল প্লেইং ফিল্ড, তো শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, ক্ষমতায় যিনি আছেন তিনি নির্বাচন করতেছেন না, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল, জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলেছিল, সংস্কারের কথা বলেছিল 31 দফার মধ্যে। এই ব্যাপারগুলি মোরলেস মানে 4 বছরের জায়গায় 5 বছর এগুলি যখন করা হতো, তখন বিএনপি সংস্কারের এগেইনস্টে এতভাবে দাঁড়াইলো, মনে হয় সংস্কার করলে বিএনপি দলটাই থাকবে না। এটা কিরকম? আমি তো মানে সংস্কার মানি না, তোমরা সংস্কার করে গিয়ে উঠাই দিব। আপনার ভুল হচ্ছে। আপনি যদি কথাই শুনেন, ধরেন আমি কথা বলছি, আমার নেতা জনাব তারেক রহমান কথা বলছে, আপনি কোনটা লুফে নেবেন বলেন? জনাব তারেক রহমানের কথা। তো জনাব তারেক রহমান কথা বলছেন, পাশাপাশি আপনার জানেন মির্জা আব্বাস, উনি অনেক বড় নেতা, বাট স্পোক্সম্যান না। উনি এটা মানে ওইভাবে আপনি নাও ধরতে পারেন। আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলছেন। উনি যদি বলেন, আপনি ওনার কোড ধরে ওনার ইনভার্টেড কমার মধ্যে আমাকে কোনো প্রশ্ন করেন, আমি সেটার কথা বলবো। জনাব তারেক রহমান কি সংস্কারের পক্ষে? জনাব তারেক রহমান কি সংস্কারের পক্ষে? অবশ্যই যেটুকু সংস্কার দরকার, কিন্তু সংস্কার এবং নির্বাচনকে মুক্তি করার পক্ষে না, সংস্কারের পক্ষে। সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে। নিজস্ব গতিতে চলতে থাকবে। এবং এই সংস্কারটা কাকে নিয়ে? আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, এবং আমার সাথে আরেকজন যিনি চকশোতে আছেন তাদেরকেও নিয়ে, প্রত্যেককে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে। এটা ঠিক আছে, কিন্তু আপনি কি আমাকে কিন্তু বলবেন যে বিএনপি কি সংস্কার কমিশন যে জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটার সাথে একমত বিএনপি? আপনি বলছিলেন যে সংস্কার আমি আপনাকে বলি, বিএনপির তো 31 দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে, স্পষ্ট কোনো কথা নাই। আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ। আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন, বিএনপি কি 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত? 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না হওয়ার জন্য, 2বারের বেশি একাধারে আবার যদি মনে করে সেটা 2-3-4। এটা কেন বিএনপির জন্য এত বেশি প্রয়োজনীয়? মানে আপনি একদিন প্রধানমন্ত্রী হবেন, আবার আরেকজন মাঝখানে হবে, এরপরে আবার আপনি 2বার হবেন একাধারে। এটা কি আপনি একাধারে বোঝাতে চাচ্ছেন যে 2বারের বেশি একাধারে হতে পারবেন না? দেখেন, একাধারে নিশ্চয়ই বিএনপি আপনাদের সামনে ক্লিয়ার করেছে। বিএনপি এটাই বলেছে যে একাধারে 2বারের বেশি প্রধানমন্ত্রী পরে হইতে পারে, পরে আমার হইতে বাধা নাই। পরে নিয়ে আসলে শুনেন, এটা নিয়ে কোনো আলোচনা হয় না। এই আলোচনাটা আপনারা তুললেন কেন মনিয়াপা? আপনারা কি ইলেকশন চান না, ভয় পান ইলেকশনে যাইতে?
আমরা ভয় পাবো, আপনি কি এটা বলতে পারেন? অবস্থাটা আমি আপনাকে একটু বুঝাই বলি, এই সংস্কারের যেই কথাগুলি আপনি আসলে একমত হন নাই, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে কিনা পরবর্তীকালে, এগুলি আপনাদের কোনোভাবেই আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না। আপনারা বললেই পারতেন যে আমরা এগুলি মানি, সংস্কার করে ফেলো, 1 মাসের মধ্যে সংস্কার হয়ে যেত, 2 মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত। আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বললে, তাই না? আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই, বিএনপি 31 দফার বাইরে গিয়ে বিএনপি যদি 31 দফার সাথে যদি মানে একমত না হয় পরবর্তীতে কিছু করে, আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না। কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার সিম্পোজিয়াম সবকিছুই হচ্ছে। এই জায়গা থেকে একটু করে আসি, তারপরে একমত যদি না হয়, আপনি যদি এখন বলেন আমরা সংস্কার করবো, পরে আপনারা করলেন না, তখন আমরা এটাতে খুব খুশি হবো না, এটা তো আপনি বলতেছেন। তার মানে কি বিএনপি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা রাখবে না? মানে বিএনপি 5-6 বিএনপি কিন্তু ক্লিয়ার বলে না এটা। আমি খালেদ ভাই, আপনি আমাকে যত রকম চেষ্টা করেন, আমি একটা কিছু বলতে পারবো না। বিএনপি এটা বলে নাই যে এরপরে আবার থাকবে। বিএনপি বলেছে একাধারে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সেইখানে এককভাবে তো কেউ কোনো ডিসিশন দিতে পারে না, না সরকার দিতে পারে, কারণ এই সরকার নির্বাচিত না। আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে। আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব সরাসরি নিজের মুখে বলেন না, কিন্তু বিএনপির মতামত আমরা দেখেছি, আমরা ধরে নিয়েছি যে এতে নেতারও সায় আছে। এখন আপনি যদি বলেন যে এটা ধরেন না, আপনি এটা ধরেন না, দেখেন না, আপনি জনাব তারেক রহমান সাহেব প্রায় প্রতিদিন বক্তব্য দিচ্ছেন, একদিনের মধ্যে চলে আসবে। আমার মনে হয় আমি আশা করবো জনাব তারেক রহমান মেনে নেবেন, 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, একবার একাধার কোনো শব্দ ইনভার্স এগুলো যুক্ত করবেন না। আমি আশা করবো যে আরো যে একটা জিনিস আমি আশা করবো এটা আপনার মতো আমরাও একটু আশাই করতে পারি। আমি একটু ডক্টর জামিনের কাছে যাই, আপনার কাছে আবার আমি ফিরে আসবো। ডক্টর জামিন, আমি একটা প্রশ্ন সরাসরি করতে চাই যে এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো, মানে বিএনপি কে কিভাবে শত্রু গণ্য করতে থাকলো? যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা 15 বছর কোথায় থাকেন, 15 বছর আপনারা পারেন নাই, কিন্তু 15 বছর যে বিএনপি পারে নাই সেটার দায় কিন্তু আমাদের সবার। যেমন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো, তারা যখন মরতে শুরু করেছিল, আপনিও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন, আপনি একজন পেশাজীবী, আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি, তা করতে চেষ্টা করেছি। কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে, তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই। এই 15 বছর ধরে সংগ্রামরত, তারপর হচ্ছে বিভিন্ন ভাবে মজলুম দলটা কিভাবে এনসিপির সবচেয়ে বড় প্রতিপক্ষতে পরিণত হলো। তারা কথায় কথায় বিএনপি কে শ্লেষ করে, বিএনপি পারে নাই, বালুর ট্রাক সরাতে পারে নাই, দৌড়ানি এর আগে যদি দিতেন তাহলে এতদিনে ওরা পলায় যেত, এগুলি বিএনপি কে কেন শুনতে হইতেছে? বললেন যে শত্রু, আসলে ফ্যাসিবাদ, বিএনপি কিন্তু একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এই গণ অভ্যুত্থানেরই অন্যতম স্টেক হোল্ডার। এবং গত 15 বছরে তাদের যে নির্যাতন, তাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বিরুদ্ধে যে অজস্র মামলা, এটা অস্বীকার করে কোনো উপায় নাই। কিন্তু এই 5ই আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে। এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে, গণ অভ্যুত্থানের ভাগিদার নিয়ে প্রশ্ন ওঠে, সবাইকে কিন্তু সমান সেটার অংশীদার তারা দাবি করে, খুব ভালো কথা। কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয়, তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয়, বা এই গুটি কয়েক ছাত্রকে ধরে পড়তে হয় যে, এবং এই শত্রু বা তারা 15 বছরে কিছু পারে নাই, এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না, এটা জনগণের পক্ষ থেকেও যায়। আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলোর নিচে কমেন্ট গুলো দেখেন, কখনো যদি চোখে পড়ে, এখানে কিন্তু যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে, এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না, খুব গঠনমূলক ভাবে কিন্তু লেখে। এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত 15 বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে, একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে। এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে, বা এনসিপি এই নতুন করে যেটা বলে ব্যাপারটা তা না। আরেকটা বিষয় হচ্ছে, এই শত্রু বা এই মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু একদিক থেকে না। আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার সহ আলোচক বলছেন, আমি 90 সালের গণ অভ্যুত্থানের একটা কথা বলছিলাম, উনি বলছেন 90 সালে তোমার বয়স কত ছিল? বেয়াদব, অপরিপক্ক, আদব কায়দা জানে না, তোমাদের বয়সে মানে এক একজনের, আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ চলা তোমাদের বয়সের বেশি। এই যে খাটো করে দেখা, এই যে হেয় করে দেখা, এটার প্রতিক্রিয়াতেও
কিন্তু কিছু কথা চলে আসে। আসেন আমরা আমরা একটু আমার ব্যর্থতা, আমি আপনার প্রশ্নটা আসলে বুঝাতে পারছি কিনা আমি জানি না। আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি গত 13 বছর ধরে, স্পেসিফিকলি বললে যে 2012 সালের পর থেকে বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে, দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে। এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি কোনোদিন কোনো আড়াল নিতে পারে নাই। বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা, আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি, এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই। বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বলেই, শেখ হাসিনার এগেইনস্টে কথা বলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে। তার জন্য মামলা মোকদ্দমা, জেল, জুলুম যত কিছু করছে তা খাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে, অনেক জায়গার পরে। সে সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি, তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি, এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছে। বিএনপিকে কিন্তু বিএনপিকে সুযোগটা পায় না। আমার প্রশ্নটা হচ্ছে যে বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া 3 জন মন্ত্রী হয় নাই, 3 জন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে। তারা কিন্তু কোনো কিছু দখল করেনি, তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া। এবং ইলেকশন যাওয়ার পর থেকে বিএনপিকে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন। আমি ছোট করে একটু বলি, আমার মাফ করবেন, আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে। আওয়ামী লীগ দিয়া বিএনপি নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার 100 ভাগের একবার বাংলাদেশে কেউ হয় নাই। এরপরও বিএনপি কেমনে শত্রু হইলো এনসিপি, এইটার কারণটা কি? মানে বিএনপি কে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো? এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই। এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল, নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে। এই যে হাসিনা কিভাবে এই 3টা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল, তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক। কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে, গণতন্ত্র ফিরে আসবে। এটা তাদের একটা রাজনৈতিক একটা চালের, এটা বা তাদের কি বলবো আমি, পরিকল্পনার ভুল বলবো। যে তারা সবসময়, আপনি বলছেন যে তারা সবসময় সুষ্ঠু নির্বাচনই চেয়েছে। কেন তারা হাসিনার এই যে তার যে সাম্রাজ্য, 3টা বিভাগ, এই যে সবকিছু তার একক কর্তৃত্বে, একক হাতে, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা স্বৈরশাসকের কথা ছাড়া চলতো না, বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি, এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে। এবং জনগণের কথা না বলে, জনগণ এই যে এখনো তারা যে 31 দফা বলে যে সব গণভোট অসম্ভব বলছে, যে সবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছে, বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে। এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে। জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে, এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা নির্যাতিত রাজনৈতিক দল। আপনি নিজেই বলছেন যে তারা সবসময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে। একটা দেশে গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচনে, একমাত্র শুধু সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কিরকম, এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর? এই যে এই নির্বাচন কমিশনার গুলা, বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাদের মন্ত্রিসভাগুলা কিসের উপর দাঁড়িয়ে আছে? আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে? এগুলো সংস্কারের কথা, এগুলোর বিরুদ্ধে কথা, প্রত্যেকটা সবসময় তাদের একটা উপর দিয়ে কথা, যে চেষ্টা করা হবে, পরিবর্তন করা হবে। কিন্তু স্পেসিফিক্যাল উপায়টা কি, পথটা কি, তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না। যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে, হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, এবং সবসময় কিন্তু এটা তো বাংলাদেশের ইতিহাসে প্রথম না, একটা দিয়ে শুরু হয়েছিল। কিন্তু এই পুঞ্জীভূত যে স্বৈরশাসকের 15 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেমে, একটা ধাপ পেরিয়ে কিন্তু সে দিয়ে দিয়েছে। এবং আমি একটু বলি, এবং বিএনপিকে যে এই শত্রু মনে করা না, আমরা কিন্তু চাচ্ছি বিএনপিকে জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে, যে মৌলিক কিছু সংস্কার হোক, তারপর নির্বাচন যে 2টা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে, এবং প্রত্যেকটা দল, নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে। এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছেন, দেখেন বিচার এবং সংস্কারের কথা, যে বিচার, যেই আওয়ামী লীগ তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে, এক একজনের ইভেন এমনও হয়েছে বিনা ভোটে, এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে 2টা শব্দের জন্য। তাহলে এই লেভেলের নির্যাতন, তারা এটাকেও বাড়ি যেতে পারে নাই, সবগুলোকে ঘর ছেড়ে, এরকম নির্যাতনের মধ্যে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার না চেয়ে, হাসিনার বিচার না চেয়ে, আওয়ামী লীগের
বিচার না চেয়ে না, আমি বলি আমরা দুইজন, মানে আপনি আর আমি কি দুইটা আলাদা দুনিয়াতে বাস করি? মানে আপনি যে এই শব্দটা বলতেছেন যে তারা হাসিনার বিচার না চেয়ে, আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে, মানে তারেক রহমান থেকে ফখরুল ইসলাম আলমগীর প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান, চাইতে থাকেন, গত 15 বছর চেয়েছেন, এখনো চান। মানে হাসিনার বিচার না চেয়ে এটা কোত্থেকে আসলো? বিচার কি শুধু এই খালেদ ভাই, বিচার চাইলে আর কি এদেশের বিচার হয়ে যায়? বিচার ব্যবস্থার কি অবস্থা? না, আপনি বিচার চেয়ে না চেয়ে বলতেছেন, সেটা কি বলি, জি বল। গত গত এই হাসিনা প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয়ি দিয়ে তো দেশ ছাড়া করেছে। Right. আমাদের তো এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা আনা, এবং আমরা কিন্তু বলছি না বিচারটা শেষ করতে হবে, একটা দৃশ্যমান বিচারপতি আইসিটি কি করছে? এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে। আপনি কি জানেন শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত কতটা মামলা হয়েছে, কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার্জশিট একদম কাছাকাছি চলে আসছে, এগুলি সবগুলি বিচার প্রক্রিয়া